চারখোল সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,৫০০ ফুট উচ্চতায় কালিম্পং জেলার সীমানায় একটি ছোট্ট লেপচা গ্রাম এই চারখোল। স্থানীয় ভাষায় চারখোল কথাটির মানে ৪টি নদী। আর সত্যি কিন্তু এই গ্রামটির চারপাশে ঝিরিঝিরি অনেক পাহাড়ি নদী আছে। সকাল হলেই রং বেরঙের হিমালয়ান পাখির মেলায় মুখর হয়ে ওঠে গ্রামটি। পাখিপ্রেমীদের জন্য এটি কিন্তু একটু স্বর্গের থেকে কোনো অংশে কম নয়। আর ভাগ্য ভালো হলে যে কোনো হোমস্টে বা রিসর্টের উঠোন থেকেই স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখতে পারা যায়। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি পিয়ালি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা যাচ্ছি এক ছোট্ট গ্রাম চারখোলের উদ্দেশ্যে। একটি ছোট্ট পাহাড়ি গ্রাম যেটা তার সৌন্দর্য আর ইতিহাসের জন্য বিখ্যাত। আমাদের পুরো জার্নি আর এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলুন তবে শুরু করি। সকাল ৫টায় আমরা বাড়ি থেকে রওনা দিলাম। বাড়ির নিচে প্রণয় অনেকক্ষণ ধরে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। গাড়িতে উঠতে গিয়ে মজার এক দৃশ্য চোখে পড়ল। এক ভদ্রমহিলা হাতে লাঠি নিয়ে কারোর গাছ থেকে ফুল চুরি করছিলেন। আজকে দিনটি শুরু হলো এমন এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়ে। আজ আমরা মোট ১০ জন দুটো গাড়িতে যাচ্ছি। খাগড়াবাড়িতে বাকিদের থাকার কথা। বাকিদের জন্য অপেক্ষা করেও অবশেষে ৫:৩০ নাগাদ সবাই মিলে কিন্তু ফাইনালি রওনা দিলাম কোচবিহার থেকে। ১ ঘন্টা ননস্টপ গাড়ি চললেও আমাদের মুখগুলো কিন্তু একটুও চুপ ছিল না। মজা করতে করতে ৭:৩০টার মধ্যে পৌঁছে গেলাম তেলিপাড়া মোড়। আমাদের আজকের প্রথম বিরতি। চা আর রুটি সবজি দিয়ে সকালের খাবার সারা হলো। আর এই দোকানেই পরিচয় হলো যিশুদা আর রত্নাদের সাথে। আজকে কিন্তু এনারাও আমাদের সঙ্গী, দুজনেই ডাক্তার। হাসি ঠাট্টা করতে করতে হঠাৎ আমার কোমর ব্যথা শুরু হলো। না দাঁড়াতে পারছিলাম না বসতে পারছিলাম। রত্নাদি আমাকে খুব সাহায্য করলো। ভলিনি স্প্রে করে দিদি আমাকে একটা কুশন দিল বসার জন্য। তারপরে কিন্তু আমার আরাম হলো। তারপরে আবার আমরা এখান থেকে রওনা হয়ে গেলাম। এরপর সমতল রাস্তা শেষ আর শুরু হলো পাহাড়ি পথ। জানালার বাইরে সবুজ বন, দূরে ওই মেঘে ঢাকা পাহাড়, আর প্রতিটা বাঁক যেন ছবির মতো সুন্দর। মাঝে মাঝে মনে হচ্ছিল ক্যামেরা নামিয়ে শুধু বাইরের দিকেই তাকিয়ে থাকি। কোচবিহার থেকে মালবাজার হয়ে সেবকের করোনেশন ব্রিজ ধরে যাচ্ছিলাম। তারপর তিস্তা লো ড্যাম হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট ধরে এগিয়ে চললাম আমরা। ড্যামের ছবি এখানে তোলা বারণ ছিল। আর্মি গার্ডও আছে এখানে। আমাদের দেশের সিকিউরিটি বলে কথা। আমি এর আগে এত কাছের থেকে কখনো ড্যাম দেখিনি। খুব ভয়ঙ্কর সুন্দর ছিল ড্যামটা। এত পরিমাণ জল একসাথে আমি এর আগে কখনো দেখিনি। পুকুর, নদী, সমুদ্র, মানে ওই বলতে গেলে এক কথায় জল আমি ভীষণ ভয় পাই। যাই হোক, ড্যাম পার করেই পাহাড়ে ওঠার রাস্তা। প্রতিটি মোড় যেন নতুন কোনো দৃশ্য উপহার দিচ্ছিল আমাদের। মাঝে মাঝে এমন সুন্দর ভিউ আসছিল যে গাড়ি কিনা থামাতেই হলো। ফটো ভিডিও নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ল। এনজিপি থেকে চারখোলের দূরত্ব নতুন রাস্তায় মাত্র ৫৯ কিলোমিটার, ওই ২.৫ থেকে ৩ ঘন্টার মতো। অথবা বাগডোগরা এয়ারপোর্ট থেকেও সহজেই আসা যায়। ভাড়া গাড়িও পাওয়া যায় আর শেয়ার গাড়ি মিলবে কালিম্পং হয়ে। অনেক ফটো ভিডিও তোলা হলো এখানে। তারপর আমরা আবার রওনা হয়ে গেলাম। এখানকার ভিউ এত সুন্দর ছিল যে আমাদের মনে চাইছিল না এখান থেকে নড়াচড়া করার জন্য। যত উপরের দিকে উঠছিলাম কুয়াশার পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছিল। রাস্তায় কোথাও কোথাও আবার বৃষ্টিও হচ্ছিল। তখন ঘড়িতে ওই ১১টা। খিদে পেয়ে গেল তো সবার। আসলে চোখের খিদে। পাহাড়ি রাস্তা, কুয়াশা আর মোমোর দোকান। বলুন তো আটকানো যায় নিজেকে? এক বাটি নুডলস কেউ যেন নিয়েছিল। যে নিয়েছিল তার কথা অবশ্য মনে নেই, তবে সেই বাটি দিয়ে ভিডিও বানিয়েছে সবাই। দোকানের পেছনে একটা ভিউ পয়েন্টও ছিল। পুরোটা মেঘে ঢাকা, তবু জায়গাটা কিন্তু দারুণ লেগেছিল। প্রথমে ওই ১ প্লেট মোমোই নেওয়া হয়েছিল টেস্ট করার জন্য। তারপর যখন সবার সেটা ভালো লেগেছে, তারপর একে একে সবাই মোমো অর্ডার করা শুরু করেছে। ও, ম্যাগিটা তাহলে দেবযানীদির জন্য ছিল। যাই হোক, ভিডিও কিন্তু আমরা প্রত্যেকেই বানিয়েছি। আমি বানিয়েছি, লিজা বানিয়েছে, প্রণয় বানিয়েছে। এই সেই দোকানের পিছনের ভিউ পয়েন্ট, যেখানে টিকিট কাউন্টার থাকলেও আমাদের কিন্তু টিকিট কাটতে হয়নি। সেখানে আবার টয়লেটের ব্যবস্থাও ছিল, তবে টয়লেটটা প্রচণ্ড নোংরা ছিল। এখানে
সেখানেও প্রায় ঘন্টা দেড়েকের মতো আমরা হই হুল্লোড় করে সময় কাটালাম। তারপর কিন্তু এখান থেকে রওনা হয়ে গেলাম একদম হোমস্টের উদ্দেশ্যে। আর মাঝখানে কোথাও বিরতি নিব না, কারণ আমরা কিন্তু হোমস্টের একদম কাছাকাছি চলে এসেছি। কিছু দূর এগোতেই আকাশ পরিষ্কার হয়ে গেল, আর আশেপাশের প্রকৃতি যেন আরও সুন্দর হয়ে উঠল। পাহাড়ের গা বেয়ে ছোট বড় অনেক বাড়ি, লাল নীল চালের, দেখতে যেন মনে হচ্ছে পাহাড়ের গায়ে ফুল ফুটে আছে। রাস্তায় বাইক নিয়ে আসলে আরও বেশি ভালো উপভোগ করা যেত। ঠিক আছে, কখনো সময় সুযোগ হলে ভবিষ্যতে এই রাস্তায় বাইক নিয়ে না হয় আসা যাবে। এতক্ষণ প্রণয় যে গাড়িটাতে চালাচ্ছিল সেই গাড়িতে আমরা ছিলাম, এখন যিশুদার গাড়িতে আমরা বসেছি। প্রণয় আমাদের আগে আগে ছিল, আর ও যে রাস্তা দিয়ে আমাদের হোমস্টে যেতে হবে সেই রাস্তা ক্রস করে চলে গেছিলো, তারপর ও গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে এসেছে। যাই হোক, আমাদের আর ভুল রাস্তায় যেতে হয়নি, আমরা কিন্তু চারখোলের কাছাকাছি একদম চলে এসেছি। দুপুর প্রায় 12:30 আমরা পৌঁছে গেলাম চারখোল ফটকে। এখান থেকে রাস্তা বেশ খারাপ হয়ে গেল। প্রণয় একটু সাবধানী, তাই হোমস্টে থেকে 500 মিটার আগেই ওর গাড়ির থেকে সবাইকে নামিয়ে দিল, কিন্তু যিশুদা না, একবারে হোমস্টে পর্যন্ত গাড়ি নিয়ে উঠলো। উফ, কি হেভি ড্রাইভিং! আমি তো দাদার অলরেডি ফ্যান হয়ে গেলাম। 12:48 মানে ওই 1টার মতো অবশেষে আমরা পৌঁছালাম হোমস্টেতে। এখানে থাকার জায়গা হিসেবে আছে অসাধারণ দুটো রিসর্ট, ব্লু পাইন রিট্রিট আর চারখোল রিসর্ট। এছাড়াও বেশ কয়েকটা অসাধারণ হোমস্টেও আছে। এখানকার লোকালদের অতিথিপরায়ণতা ও খাবার এক কথায় দুর্দান্ত। খাবার কিন্তু এরা বাঙালি খাবারই বানিয়ে থাকে। রুম ভাড়া ওই জনপ্রতি হোমস্টেতে 1300 থেকে 1800 মতো, 4 বেলা খাবার সহ। গাড়ি থেকে নেমেই মন ভরে গেল সবার। ছোট্ট সাদামাটা কিন্তু অসাধারণ সুন্দর একটা হোমস্টে। দিদির হাসি মুখে গরম জল দেওয়া যেন সমস্ত ক্লান্তি দূর করে দিল সবার। এই হোমস্টের সঙ্গে প্রণয়ের পুরনো পরিচয় ছিল। কোনো এক মিউজিক ভিডিও করার জন্য প্রণয় চারখোলে এসেছিল, আর সেই সময় এই দিদির সাথে পরিচয় হয়েছিল। হোমস্টের বাগানটা ছোট্ট তবে খুব সুন্দর, ফুলগুলো কি দারুণ লাগছে তাই না? আমরা মোট 3টে রুম নিয়েছিলাম, ছোট ছোট কাঠ আর বাঁশ দিয়ে তৈরি, পরিষ্কার পরিচ্ছন্ন। সামনে বারান্দাও ছিল রুমগুলোর, আর বাগান তো রইল পাশেই। ঘরগুলো দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। সবাই আসার আগে আমি তাই ঘরগুলোর ভিডিও বানিয়ে নিলাম। সবাই তো ফ্রেশ হবে না তারপর। আমার খুব বাজে অভ্যাস, যে কোনো হোমস্টে বা হোটেলে প্রথমে ঢুকেই আগে বাথরুমটাকে চেক করি। আসলে বাথরুমটা পরিষ্কার না হলে আমার সেই হোটেল বা হোমস্টে কোনোটাই পছন্দ হয় না। এই দুটো রুম পাশাপাশি থাকলেও যিশুদা আর রত্নাদির জন্য আলাদা রুম নেওয়া ছিল, সেটা এখান থেকে মানে এই হোমস্টে থেকে 2 মিনিটের হাঁটা পথ ছিল। এই পাশাপাশি রুম দুটোর মধ্যে একটা রুমে সব ছেলেরা থাকবে, আর একটা রুমে আমি, লিজা, দেবযানীদি থাকবো। সামনের দিকের রুমটা আমরা মেয়েরা নিলাম, আর পেছন দিকের রুমটা ছেলেদেরকে দেওয়া হলো। ফ্রেশ হওয়ার কথা সবাই ভুলে গিয়ে আড্ডা দিতেই শুরু করে দিল, কেউ কেউ তো বিছানায় শুয়েও পড়লো। যাই হোক, দুপুর 3টা বাজে, লাঞ্চের ডাক পড়লো। ভাতের সঙ্গে ছিল মুচমুচে করলা ভাজা, স্যালাড, স্কোয়াশ ডাঁটার চচ্চড়ি, আলু স্কোয়াশ টমেটো দিয়ে একটা সবজি, পাতলা মসুর ডাল আর সাথে ডিম। খাবারগুলো দেখে সবার মুখে খুব সুন্দর হাসি চলে আসলো। খাবারগুলো কিন্তু একদম বাঙালিদের মতোই টেস্টি ছিল। খাবার শেষ হতে না হতেই বাইরে ঝুমঝুমিয়ে বৃষ্টি নেমে গেল। পরিবেশটা তখন দেখতে একেবারে সিনেমার মতো মনে হচ্ছিল। বাইরে ঝুমঝুমিয়ে বৃষ্টি, কেউ কেউ ওই রুমে, কেউ কেউ আমাদের রুমে বসে আড্ডা দিচ্ছিলাম। আড্ডাটা বেশ ভালোই জমে উঠেছিল, আর পাশাপাশি বৃষ্টিও কিন্তু বেশ বেড়ে গেছিল। বিকেল হতেই ওই 5টা 5:30 হবে আর কি, বৃষ্টি থেমে গেল। দিদি আমাদের সূর্যাস্ত দেখতে নিয়ে গেলেন হাঁটা পথে ওই 5 মিনিট দূরত্বে। কি সুন্দর সেই দৃশ্য, উফ, বলার ভাষাই নেই। আকাশে মেঘ, পাহাড়ের কুয়াশা, এক স্বর্গীয় অনুভূতি। এতটাই মুগ্ধ হয়ে সবাই দেখছিলাম যে আমি তো ফটোর ভিডিও কিছু বানাতেই ভুলে গেছিলাম।
পথে ওই প্যাশন ফ্রুট পেড়ে খেলাম আমরা। একটাই পেয়েছিলাম, সেটাকেই ভাগাভাগি করে সবাই মিলে খেলাম। বড় বড় সব গাছের মধ্যে নানা ধরনের অর্কিড, ম্যাপেল লিফ, বেগুনিয়া দেখে আমি পাগল হয়ে গেছিলাম। আমার পুরো পাগল পাগল লাগছিল। যা আমরা কোচবিহারে কত কষ্ট করে বাঁচিয়ে রাখি, এখানে সব যেন একেবারে সহজেই বেড়ে উঠেছে আপন মনে। দিদি একটি ছোট্ট লাইব্রেরিও আমাদের ঘুরে দেখালেন। ইতিহাস সমৃদ্ধ সেই জায়গা সত্যি অন্যরকম অনুভূতি দিল। আমার গাছের প্রতি আগ্রহ দেখে দিদি আমাকে একটা ছোট্ট বেগুনিয়া গাছ উপহারও দিলেন। চারখোল দার্জিলিংয়ের লামাহাট্টা রেঞ্জের একটি গ্রাম, যা মূলত তার প্রাকৃতিক সৌন্দর্য, হোমস্টে কালচার আর নেপালি সংস্কৃতির জন্য বিখ্যাত। এখানে একটি ছোট্ট গ্রাম্য লাইব্রেরি আছে। এই মুহূর্তে আমরা লাইব্রেরিতেই বসে আছি, যেখানে স্থানীয় ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি গল্প বই, রূপকথার বই, উপন্যাস আর শিক্ষামূলক বই পড়তে পারে। এই ধরনের গ্রাম্য লাইব্রেরিগুলো সাধারণত স্থানীয় মানুষ আর পর্যটকদের দান করা বই দিয়েই চলে থাকে। গ্রাম্য লাইব্রেরি বলে একদম ছোট ছিল না লাইব্রেরিটি, বেশ সুন্দরভাবে সাজানো, তবে বইগুলো যথেষ্ট পুরনো। উপর নিচ করে বেশ অনেকটাই স্পেসিয়াস এই লাইব্রেরিটি। উপরে আবার বেশ কয়েকটা স্টাডি টেবিলও রাখা ছিল। খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল লাইব্রেরিটি, দেখেই একদম মনটা ভরে গেল। বেশ অনেকক্ষণ লাইব্রেরিতে সময় কাটানোর পর আমরা হোমস্টেতে ফিরে আসলাম। ফিরে এসে চায়ের সাথে বানানো হচ্ছিল মোমো। আমিও হাত লাগালাম মোমো বানাতে। কিছুদিন আগে লামাহাট্টায় লামাদির থেকে শিখেছি তো। একদিকে রান্নাঘরে মোমো, তো অন্যদিকে রমলা দেবযানীদিও চা বানাতে ব্যস্ত হয়ে গেল। হোমস্টের রান্নাঘর তখন পুরোপুরি আমাদের দখলে। পাশে আবার রাতের খাবারের প্রস্তুতিও চলছিল। মোমোগুলো খুব টেস্টি হয়েছিল, বাদামের চাটনির সঙ্গে একদম জমে উঠেছিল। মোমো খেতে খেতে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি দেখে সবার মনটা বেশ অনেকটাই খারাপ হয়ে গেল। আমাদের বারবিকিউ করার কথা ছিল তো, বৃষ্টিতে আর কি করেই বা বারবিকিউ পসিবল হবে। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেল। বৃষ্টির জন্য পুরোটা বারবিকিউ বাইরে করা গেল না, রান্নাঘরে তৈরি হলো পুরোটা। তবে আমরা কিন্তু বারবিকিউ বাগানে বসেই খেলাম। রাত 11টার দিকে ডিনারের ডাক পড়লো। ভাত বা রুটি, ডাল, পাঁপড়, সবজি আর চিকেন ছিল। আমি তো রুটি শুনে খুব খুশি হয়ে গেলাম। আমি রুটিই খেলাম, বাকি সবাই ভাত, কেউ আবার রুটিও খেলো। এইভাবে কাটলো আমাদের চারখোলের প্রথম দিন। প্রকৃতি, মানুষ আর খাবার সবকিছু মিলে অভিজ্ঞতা ছিল অসাধারণ। কাল সকালে সূর্যোদয় দিয়ে নতুন দিন শুরু হবে আবার। সঙ্গে থাকুন, আশা করি খুব ভালো লাগবে।